দিল্লিতে আজ ব্রেকফাস্টে আমন্ত্রণ করা হয়েছিল এনডিএ সাংসদ এবং তার মধ্যে আমন্ত্রিত ছিলেন এনসিপিআই সাংসদরা এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। কি বার্তা দিলেন অবশ্যই জানার চেষ্টা করব। আমার সঙ্গে প্রতিনিধি আবির রয়েছে। আবির, প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন গুরুত্বপূর্ণ সেই বৈঠকে? দেখো, প্রথমত আজকের বৈঠকে অবশ্যই এনডিএর যারা সাংসদরা তারা ছিলেন এবং যারা এনডিএর যারা শরিক তাদের সদস্যরা হাজির হতে শুরু করেন এবং গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে যে সকালে এই প্রাতরাশ বৈঠকে ব্রেকফাস্ট টেবিলে বসে বিভিন্ন সাংসদদের যে সংসদীয় রীতিনীতি পরিচালনা করার ক্ষেত্রে তারা কতটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারবেন এবং কিভাবে তারা সেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয় নিয়েই বারবার ধরে আলোচনা করেছেন। এবং গত কয়েকদিনের বৈঠকের মতো আজকেও বৈঠকের ক্ষেত্রে যে বিষয়কে তারা গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বের মধ্যে তারা উল্লেখ করেছেন যে সংসদে বক্তৃতা রাখার সময় কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, যারা কথা বলছেন সেই কথা বলার সময় যেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা যেন মাথায় রাখেন। এছাড়া বিরোধী পক্ষের যারা রয়েছেন তাদের বক্তব্য অত্যন্ত ভালো করে শুনতে হবে, সেই প্রসঙ্গের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে এই বক্তব্যের মধ্যে। কিন্তু আজকে যারা বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন সেখানে এনসিপিআই এর যারা সাংসদ সেই এনসিপিআই এর সাংসদরাও তারা উপস্থিত থাকেন এবং তুমি জানো যে সদ্যই এনসিপিআই এর তরফ থেকে এনডিএর তারা শরিক হিসাবে গিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে এনডিএর যে বৈঠক প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক সাংসদরা তারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং এই এনসিপিআই যারা সাংসদরা উপস্থিত হলেন তাদের মধ্যে যাদের নাম নিয়ে চর্চা চলছিল সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে যে সাংসদ সেই সাংসদরা তারাও এখানে যান। তুমি জানো যে তারা এর আগে উল্লেখ করেছিলেন যে তারা এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএ বা বিজেপিতে তারা যেতে পারবেন না। তারপরে গতকালকেও দেখতে পাওয়া যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে থাকো তারকেশ্বর রায়, মুখ্যমন্ত্রী কি বলছেন এই মুহূর্তে? দেখুন, মহাগুরু উনি, ওনার রাজনৈতিক পরিচয় ছেড়ে দিন। উনি পশ্চিমবাংলার সম্পদ তো বটেই, ওটা ভারতবর্ষে ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। আর এবারে রাষ্ট্রবাদী হসপিটালে নয় না, রাষ্ট্রবাদী সরকার আনার পিছনে ওনার কন্ট্রিবিউশন রয়েছে। খুব মাইনর একটা অপারেশন ছিল ওনার হাতে, কালকে হয়েছে। উনি এটা খুব নীরব রাখতে চেয়েছিলেন যাতে এটা নিয়ে কোনো প্রচার হইচই না হয় এবং আমি জানতাম উনি আমাকে বলেইছিলেন, আমাদের কয়েকজনকে উনি বলেছিলেন, আমাকে সমীর দাস বলেছিলেন। তা আজকে আমি দেখে গেলাম এখানকার পিয়ারলেসের ডাক্তাররা খুব ভালো ওনাকে সার্ভিস দিয়েছেন। ইজ 100% ওকে এবং উনি বিকেলের দিকে আজকে নিউ টাউনে যেখানে থাকেন ওখানে রেস্ট নিতে চলে যাবেন, বিকেলের দিকে চলে যাবেন। আমি রিকোয়েস্ট করবো আর ওনাকে যেন কেউ অন্তত 2 দিন কেউ ডিস্টার্ব না করে, রেস্ট নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মিঠুন চক্রবর্তীকে দেখে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। অসুস্থ মিঠুন চক্রবর্তী, তাকে দেখতে বেসরকারি হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে খবরে আমরা নজর রেখেছিলাম, শুরু থেকেই বলছিলাম যে দিল্লি দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আজকে একটা হাই ভোল্টেজ বৈঠক হলো। ব্রেকফাস্ট টেবিলে বিভিন্ন বিষয় তো আলোচনা হলো এই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী। এনডিএ সাংসদরা তো ছিলই, তারই মধ্যে এনসিপিআই সাংসদ, যে সাংসদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সকলেই উপস্থিত ছিলেন। আবির রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। আবির, দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী আজকের এই হাই ভোল্টেজ বৈঠকে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে প্রথমবার বাংলাতে বিজেপি সরকার গঠন হয়েছে, তারা রাজ্যে ক্ষমতাতে এসেছে এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেই প্রসঙ্গের কথা এতদিন বারবার ধরে বলা হতো। যখন
এই রাজ্যে অন্য সরকার ছিল এবং প্রধানমন্ত্রীর শিবির বা বিজেপি শিবিরের তরফ থেকে বারবার অভিযোগ করে বলা হতো যে রাজ্যের সঙ্গে রাজ্যকে তাদের তরফ থেকে সাহায্য করার চেষ্টা করা হলো, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে তারা রেখে দিয়েছিলেন এবং এই নিয়ে তুমি জানো যে বিস্তর অভিযোগও হয়েছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যখন একই সাথে ডাবল ইঞ্জিন সরকার যখন কাজ করছে, এই পরিস্থিতিতে বাংলার যারা সাংসদরা রয়েছেন তাদের ভূমিকা কি হতে পারে, তারা কতটা গুরুত্ব সহকারে কাজ করতে পারেন, এই গুরুত্ব মোতাবেক তারা কিভাবে এগোবেন, সেই প্রসঙ্গের কথা এদিনকে আলোচনার সময় ব্রেকফাস্ট টেবিলে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই প্রসঙ্গতেই তিনি উল্লেখ করেছেন যে যোগ দিবসে কলকাতায় তার অভিজ্ঞতা, এছাড়া এই রাজ্য কেন্দ্রিক বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ করে কলকাতাকে ইস্টার্নের গেটওয়ে বানানোর জন্য যে পরিকল্পনা কেন্দ্রের তরফ থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকার কি কাজ করবে সেই প্রসঙ্গের কথা বারবার আলোচনার ক্ষেত্রে উঠে এসেছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো সাংসদকে আলাদা করে দেখার বিষয় নয়, প্রত্যেক সাংসদের জন্যই কেন্দ্রের তরফ থেকে যে কাজ করা হয়, যে প্রকল্পগুলোকে রূপায়ণ করে এগোনো হয় এবং তার মধ্যে যে রাজনীতি বাধা হয়ে দাঁড়াবে না, সেই প্রসঙ্গের কথাও এদিনকে এই ব্রেকফাস্ট টেবিলে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে স্বাভাবিকভাবে এনসিপিআই এর যারা সাংসদ, যাদের রাজনৈতিক অবস্থান বদলকে ঘিরেও জোরদার রাজনৈতিক চর্চা এখনো পর্যন্ত জাতীয় স্তরে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরের জন্য হয়ে আসছে, তার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ পর্ব, তাদেরকে বার্তা দেওয়া এবং তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ গঠনে কি ভূমিকায় কাজ করবে কেন্দ্র এবং রাজ্য উভয় পক্ষ, সেই বার্তা অবশ্যই উল্লেখযোগ্য হয়েছে। বেশ আবি, আজ এনসিপিআই কে ব্রেকফাস্টে আমন্ত্রণ প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ মোদীর, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন কাকলি সুদীপরা। মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা। আজই সেই গুরুত্বপূর্ণ ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছিল এনসিপিআই সাংসদদের এবং সেই ব্রেকফাস্ট টেবিলেই প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এনসিপিআই এনডিএর সাংসদরা এবং সেই এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভালো বৈঠক হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। আজকের এই বৈঠক নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ? আজকের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক নিয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনুন। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। এদিকে মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ, প্রধানমন্ত্রীর কাছে নালিশ 3 সংখ্যালঘু সাংসদের। কি নালিশ জানালেন তারা, কি বললেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানাবো আপনাদের। আবির রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। আবির, 3 সংখ্যালঘু সাংসদ গতকালই অমিত শাহের সঙ্গেও তারা দেখা করেন, কথা বলেন এবং এই মসজিদে মাইক খোলা নিয়ে তারা সেখানেও নালিশ জানান। আজ প্রধানমন্ত্রীর দরবারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানালেন, কি বললেন তারা আজ? দেখো, প্রথমত প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটিংয়ে তাদের উপস্থিতিটাই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে তাদের তরফ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছিল যে তারা এনসিপিআইতে আছেন, তো এনডিএতে নেন।
কিন্তু তারা মনে করেছেন যে প্রধানমন্ত্রী যখন বৈঠকে ডেকেছেন সেই বৈঠকে উপস্থিত হওয়াটা তাদের জন্য গ্রহণযোগ্য এবং তারা মনে করছেন যে কোনো উন্নয়নের কাজে বা তারা যে এলাকা সংক্রান্ত দাবি বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি তাদের বক্তব্য তুলে ধরতে চান তাহলে এই ধরনের বৈঠকে যাওয়াটা মনে করেছেন যেটা অত্যন্ত সমীচীন এবং সে কারণেই তারা আজকের বৈঠকে হাজির হয়েছিলেন। তুমি প্রসঙ্গ উত্থাপনই করেছো যে গতকালকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তারা দেখা করেন, সেখানেও তারা এই প্রসঙ্গগুলোর উত্থাপন করেন এবং আজকেও এই মসজিদের যে মাইকের প্রসঙ্গের কথা এদিনকে তারা উল্লেখ করেছেন এবং সেখানে তারা জানিয়েছেন যে প্রত্যেকে নিজেদের ধর্ম বজায় রাখার অধিকার রয়েছে এবং যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক অবশ্যই ব্যবস্থা গ্রহণ করার মতো নিয়ম তারা অবশ্যই পালন করবেন। কিন্তু বহু ক্ষেত্রে তাদের অভিযোগ কোথাও গিয়ে একটা জোর করার চেষ্টা করা হচ্ছে, তাতে মনে করছেন যে তাতে কিছু মানুষের আবেগ বা সেন্টিমেন্টে কোথাও একটা আঘাত আসতে পারে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হয় সেই প্রসঙ্গের কথাও এদিনকে তারা মনে করিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে তাদের উপস্থিতিতে শুধুমাত্র তাদের নিজের এলাকাভিত্তিক উন্নয়নের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করে আসার সুযোগ পেলেন এমনটা শুধু নয়, একই সঙ্গে মসজিদ সংক্রান্ত ইস্যু নিয়েও তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের যে বক্তব্য, যেহেতু তারা মুর্শিদাবাদের এলাকার সাংসদ ফলে সেখানে তাদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি পরিস্থিতি তারা অনুধাবন করতে পেরেছেন সে কথাও প্রধানমন্ত্রীর কাছে ব্রেকফাস্ট মিটিংয়ে জানিয়েছেন। ওকে, আবু তাহের কি বললেন শুনুন। আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে। মোদির ব্রেকফাস্টে 3 সংখ্যালঘু সাংসদ কে আবু তাহের, খলিলুর রহমান এবং একই সঙ্গে আপনাদের জানাবো ইউসুফ পাঠান। এবং এই 3 সংখ্যালঘু সাংসদ মুর্শিদাবাদের তারা যেমন আজকে ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত ছিলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আবু তাহের তিনি বলছেন এনসিপিআইয়ের সঙ্গে থাকলেও এনডিএর সঙ্গে নয়। কি বললেন আবু তাহের শুনুন। প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করব এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এবং আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। এসআইআর এর নামে আমাদের ক্লিয়ার ব্যাপার, যেখানে এনডিএ যদি বিজেপিতে কালকে মিশে যায় আমরা সেটা যাব না, ক্লিয়ার বলেছি। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না, আমরা এনডিএ এমন কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে, যেহেতু এনসিপিআই আলাদা করে গঠন করা হয়েছে আমরা সেখানে আছি। এবং যদি সেখানেও আমাদের ধর্মীয় কোনো বিষয় থাকে যে ধর্মের বিরুদ্ধে, মুসলিম ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয় ভারত সরকার, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বিরোধিতা করব এবং আমরা কোনোভাবেই কোনো মতে সেটা সমর্থন করব না। এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই এর হয়েই আমরা বলছি, আমাদের অন্য বক্তব্য নেই। আমরা এনসিপিআই আছি, এনসিপিআই এ থাকব এবং আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা দেশের স্বার্থে নিশ্চয়ই যদি কোনো সিদ্ধান্ত নেয় আমরা সেখানে আছি। আর দেশ বিরোধী, আমাদের বাংলা বিরোধী এবং বিশেষ করে মুর্শিদাবাদের মুসলিম ভাইদের আঘাত লাগছে এইরকম যদি কিছু বিরোধী হয় তাহলে সেখানে আমাদের আপত্তি আছে। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে। দিল্লি দিকে যেমন নজর রয়েছে এই বঙ্গেও। নবান্নে আজ শুভেন্দু সাক্ষাতে ঋতব্রতরা। হ্যাঁ, এসআইআর এ যারা বিবেচনাধীন তাদের জন্য ট্রাইব্যুনালের আর্জি
ঋতব্রত তৃণমূলে। আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। কি আর্জি জানাবেন, কি আর্জি রয়েছে তাদের, কারা যাবেন, কখন দেখা হবে, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, প্রিয়াঙ্কা, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্য সচেতক আখরুজ্জামান, অরূপ রায়, সন্দীপন সাহা সহ 10 জন বিধায়ক তাদের আজকে নবান্নে বেলা 2টোর সময় আসার কথা, এবং তাদের যেটা বলা হচ্ছে তারা এসআইআর-এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা 27 লক্ষ ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য তারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছেন। বিবেচনাধীন তালিকায় থাকা প্রতিটি ভোটারের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা সুনিশ্চিত করার অনুরোধ জানানোই হবে মুখ্যমন্ত্রীকে, এমনটাই জানিয়েছেন আখরুজ্জামান। একই সঙ্গে তারা যেটা বলছেন যে ভোটার তালিকার নিবিড় সংশোধনে রাজ্যে যে 90 লক্ষের বেশি ভোটার বাদ গেছে তার মধ্যে 27 লক্ষ ফের আবেদন করেছেন নাম তোলার জন্য, এবং এই যে ট্রাইব্যুনাল উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল দূরবর্তী জেলার সাধারণ মানুষের পক্ষে জোকায় যে ট্রাইব্যুনাল, সেখানে এসে শুনানিতে যোগ দেওয়া অনেকটা কষ্টসাধ্য। তাই মানুষের স্বার্থে বিকেন্দ্রীভূত ট্রাইব্যুনাল ব্যবস্থা চালু করার জন্যই তারা মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবে। ট্রাইব্যুনালের পরিকাঠামো সংক্রান্ত ব্যবস্থাপনা করার জন্য রাজ্য সরকারকে তারা আবেদন জানাবে। সেই কারণেই তারা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হবেন। বেলা 2টোর সময় তাদের এখানে আসার কথা, এবং প্রতিটি জেলায় যাতে ট্রাইব্যুনাল করা হয় সেই দাবি তারা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। প্রিয়াঙ্কা, ওকে। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট, আর কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েই আবেদন এবার সুপ্রিম কোর্টে। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা। সরকারি চিকিৎসকদের সুপারিশ ছাড়া বিদেশ যাত্রা নয়, বিদেশ যাত্রায় আপত্তি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবারই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে সেই মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করবে চোখের, এবং সেই মেডিকেল বোর্ড রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে। তারই পরিপ্রেক্ষিতে আগামী কি পদক্ষেপ, আগামী কি নির্দেশ কলকাতা হাইকোর্ট সেটা জানাবে এবং তেমনটাই নির্দেশ দেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী কলকাতা হাইকোর্টে যখন এই মামলায় সওয়াল পর্ব চলে তখনই জানিয়ে দেন যে না, তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে চান না। এবার যে খবর এলো, দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। অর্ণব রয়েছে প্রতিনিধি। অর্ণব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে যে মরিয়া তার বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে তাই। কলকাতা হাইকোর্ট বুধবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশ ছাড়ার অনুমতি দেয়নি এবং বিদেশ যাত্রা তার চোখের চিকিৎসার জন্য অনুমতি দেয়নি, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার অনেকটা রাতে সুপ্রিম কোর্টে অনলাইন মাধ্যমে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা দাখিল করেছে, এবং আগামী সপ্তাহে সম্ভবত মামলাটির দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টে শুনানির জন্য সচেষ্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশ যেতে চান, কেন আমেরিকায় চোখের চিকিৎসা করতে চান, তার সপক্ষে যে যুক্তি কলকাতা হাইকোর্টে ছিল সেই একই কার্যত যুক্তি বা অনুরূপ যুক্তি সুপ্রিম কোর্টেও দিচ্ছেন বলেই আইনজীবী সূত্রে খবর। এবং এক্ষেত্রে যেহেতু তার একটা অনগোয়িং ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ এই আমেরিকার যে হাসপাতালে তিনি চোখের চিকিৎসা করছেন সেই চিকিৎসায় ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, 2023 সালে 28শে জুলাই সুপ্রিম কোর্ট ইডির করা একটি মামলায় তার বিদেশ যাত্রার ওপর যেহেতু নিষেধাজ্ঞা ছিল, সুপ্রিম কোর্ট সেই দরজা খুলে দেয় এবং তাকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয় বা বিদেশ যাওয়ার অনুমতি দেয়। কার্যত তারই একটা অনুরূপ নির্দেশ এবার চাইছে সুপ্রিম কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্ট যে দুটি কারণে তার এই আবেদনে আপাতত না করেছে তার অন্যতম কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে তিনি নিজে বা কলকাতা হাইকোর্টের কেউই বিশেষজ্ঞ চিকিৎসক কেউ নন, কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চোখ তার চিকিৎসা
সেটা করার কতটা জরুরি প্রয়োজনীয়তা এই মুহূর্তে এখনই রয়েছে সেটা বলার বেস্ট পার্সন যিনি বিশেষজ্ঞ চিকিৎসক। তাই তিনি এসএসকেএমে মেডিকেল বোর্ড তৈরি করে সমস্ত কাগজের নথিপত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দেখে এ বিষয়ে একটা সুপারিশ আনতে চেয়েছিলেন এবং সেই সুপারিশ দেখি আজকে 7 আগস্ট একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে কলকাতা হাইকোর্ট এগোতো এমনটা প্রপোজালও দিয়েছিলেন, নির্দেশ লেখা হচ্ছিল। কিন্তু তার আইনজীবী তুমি যেমনটা বললে সেটা তারা একেবারেই পছন্দ নয়, তাই তারা আমেরিকাতেই অনগোয়িং ট্রিটমেন্ট করতে চায়, তাই তারা সেই আবেদন মানতে চায়নি। এরপর ওই মামলাটি খারিজ হয়। এক্ষেত্রে আরও একটি বিষয়, 2023 সালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট থেকে পায়, সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টা এফআইআর ছিল না রাজ্যের বিভিন্ন থানাতে, এবং এই 16টা এফআইআরের মধ্যে 5টিতে রক্ষা কবচ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে এবং তার মধ্যে একাধিক মামলায় তিনি কিন্তু তদন্তে সহযোগিতা করছেন আদালতের নির্দেশ মতন, এবং বাকি যে 11টা এফআইআর যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে সেখানেও তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটা জরুরি। এই অবস্থায় রাজ্যের যে আপত্তি ছিল যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিদেশে চলে যায় তাহলে তদন্তগুলি হ্যাম্পার হবে, তাই কলকাতা হাইকোর্ট তাকে অনুমতি দিতে চায়নি। আরও একটি বিষয়, আদালতের যে পর্যবেক্ষণ, আদালতের যে প্রস্তাব, সেই প্রস্তাবে এসএসকেএমে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসকের উপর রিলাই করেছেন যে তার বিদেশ যাওয়ার জন্য যে ডাক্তারের সুপারিশপত্র তিনি দিয়েছেন তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, এটা আদালতে তুলে ধরা হয়। সেই সব বিবেচনা করি তার দেশ ছাড়ার উপর না করা হয় এবং সেই নির্দেশ চ্যালেঞ্জ করে গতকাল রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। বেশ।